শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। আগের দিন আমরা চ্যাপ্টার 12-এ 4 অব্দি করেছিলাম। এই অব্দি কারোর কোনো অসুবিধা আছে? কারোর কোথাও অসুবিধা থাকলে বলো। আজ আমরা 5 থেকে শুরু করব। দেখো, তোমরা সবাই বই খোলো, চ্যাপ্টার 12 খোলো। 5-এর কোশ্চেনটা কি আছে দেখো। বই আছে তো সবার কাছে? দেখো, 5-এরটা কি বলছে। বলছে কোন খোলা গ্যাস বেলুন খোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য ছিল 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলো। মানে ছিল 7, হয়ে গেল 21 ব্যাসার্ধটা। ঠিক আছে। বলছে বেলুনটির পূর্ব ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলছে। তাহলে আগে কত ছিল? 7 সেন্টিমিটার, আর পরে হয়েছে ব্যাসার্ধ 21 সেন্টিমিটার। তাহলে বলছে আগে বেলুনটার যে সমগ্র তলের ক্ষেত্রফল, ও পরে যে যখন 21 সেন্টিমিটার ব্যাসার্ধ হচ্ছে তখন সমগ্র তলের যে ক্ষেত্রফল, তার অনুপাত বার করতে বলেছে। তাহলে আমরা প্রথমে দুটোর ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করে নেব, তারপর তাদের অনুপাত করব। তাহলে পূর্বের ক্ষেত্রে আমরা পূর্বের এটাকে R1 বলছি, এটাকে R2 বলছি। ঠিক আছে, এটাকে আমরা R1 বলবো, এটাকে বলবো R2। তাহলে কত ছিল ব্যাসার্ধ? 7 সেমি। তখন সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? আমরা ফর্মুলা কি জানি? 4πr²। এখানে এত বর্গ সেমি। ঠিক আছে, এখানে R1 এর ভ্যালুটা বসিয়ে দিই। 7 এত বর্গ সেমি। আমরা এই 4πটাকে ভাঙবো না, কারণ যখন তখন সেটা এবার পরের ক্ষেত্রে ব্যাসার্ধ কত? আমরা এটাকে R2 নাম দিচ্ছি। R2 সমান সমান 21 সেন্টিমিটার। তাহলে তখন সমগ্র তলের ক্ষেত্রফল কি হচ্ছে? একই ফর্মুলা, এখানে হচ্ছে ব্যাসার্ধটা হচ্ছে 8, এত বর্গ সেমি। তাহলে এখানে R2 ভ্যালু 21। ঠিক আছে, আমরা আর কিছু ভাঙাবো না। এবার আমরা দিয়ে দিচ্ছি একটা। পূর্বের ও পরের সমগ্র
তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে কত ছিল ক্ষেত্রফল? 4π7² ইস টু 4π21²। ঠিক আছে, তাহলে দুই পাশ থেকে 4π চলে গেল। তাহলে কি থাকছে? 7², 7² কে আমরা 7 × 7 লিখতে পারি। আর এটা হচ্ছে, ঠিক আছে, এইভাবে চলে গেলে এটা থেকে এটা 3। তাহলে কি হচ্ছে এখানে 1:3 × 3। তাহলে কি হচ্ছে 1:9। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কি বেরোলো? 1:9। ঠিক আছে, এইটাই আমাদের বার করতে বলেছিল, যে বেলুনটির পূর্ব আর সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করো। ঠিক আছে, তাহলে এটা বেরিয়ে গেল 1:9। বুঝতে পেরেছো? কোথাও অসুবিধা থাকলে বলো। এরপর একটা দেখো, নাম্বার 6 এরটা বলছে, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেমি হাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? মানে এরকম একটা বাটি আছে, যেটা তৈরি করতে কত হাত লেগেছে? 127.2 এত বর্গ সেমি। তাহলে বলছে যে এই বাটিটার এই যে মুখের যে একটা, এটা তো একটা বৃত্ত তৈরি হচ্ছে, এই যে এখানকার ব্যাসটা কত? আমরা এই মুখের ব্যাসার্ধ হিসাব বার করি। তাহলে আমি ধরে নিলাম ব্যাসার্ধটা হচ্ছে আর, ঠিক আছে। আর ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে আমরা ব্যাস পেয়ে যাবো। আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধটা আর। মনে করি বাটিটির মুখের ব্যাসার্ধ, তাহলে যেহেতু ওখানে বলে দিয়েছে বর্গ সেমি, তাই জন্য আমি আরটাকে এত সেমি বলছি, এত সেমি। ঠিক আছে, এবার যখন বলে দিচ্ছে যে তৈরি করতে কতটা পাত লেগেছে, মানে আমাদের কি বার করতে হবে? এই যে বলেছে এই যে এত বর্গ সেমি পাত লাগছে, তাহলে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে অতএব বাটিটির সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, বাটিটা বলেছে আমাদের অর্ধগোলক, তাহলে অর্ধগোলকের যে সমগ্রতলের ক্ষেত্রফল সেটা দিয়ে আমরা বার করবো। অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফলের 2πr², এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আমাদের বলে দিয়েছে, প্রশ্নে বলে দিয়েছে যে সমগ্র এত, মানে এতটা ভাগ দিয়েছে, মানে এতটা সমগ্রতলের ক্ষেত্রফলটা এটা। তো এইটা সমান সমান এই যেটা বলে দিয়েছে। তাহলে অতএব প্রশ্নানুসারে 2πr² = 7। ঠিক আছে, আমরা পূর্ণটা ভাঙিয়ে নিই। তাহলে হচ্ছে 2π
আর স্কোয়ার ইকুয়াল টু 9291 1/7। ঠিক আছে। আচ্ছা, এটা মানে কি 2 × 22/7 × r² এটা ইকুয়াল টু কি হচ্ছে? 891/7। তাহলে দুপাশ থেকে নিচে থেকে সেভেনটা চলে গেল। তাহলে আটটা বার করতে হবে, আটটা এদিকে রাখলাম, r² এদিকে চলে গেল। 2 তাহলে এটাকে যদি 11 দিয়ে কাটি, 81, আর এটা হচ্ছে 2। তাহলে কি হলো? r² ইকুয়াল টু 81/4। তাহলে r ইকুয়াল টু কি? √8 81/4। তাহলে কি হয়? আর ইকুয়াল টু 9/2। যেহেতু এটা আমরা মাইনাসটা নেবো না, শুধু প্লাসটা নেবো। মাইনাস হবে, বা আর ইকুয়াল 4.5। এটা আমাদের আর বেরিয়ে গেল। আর আমরা কি ধরেছিলাম? আর আমরা কি ধরেছিলাম? ব্যাসার্ধ। ঠিক আছে। তাহলে আমাদের ব্যাসার্ধ বেরিয়ে গেল 4.5। তাহলে আমাদের কি বার করতে বলেছে? যে ব্যাসটা বার করতে বলেছে। অতএব বাটিটির মুখের ব্যাস কি আমরা জানি? 2 × r করলে আমাদের ব্যাস বেরিয়ে যায় এত সেমি। তাহলে সমান সমান 2 × 4.5 এত সেমি, 9 সেমি। বুঝতে পেরেছো? কোথাও অসুবিধা থাকলে বলো। এর পরেরটা দেখো, নাম্বার 7-এরটা কি বলছে? বলছি একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ হচ্ছে 1 সেমি। ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে এবং তা হিসাব করি। এবং লোহার গোলকের বক্রতলের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে একটা লোহার গোলক দিয়েছে, বলেছে তার ব্যাসার্ধ কত? 2.1 সেমি। ঠিক আছে। কি বার করতে বলেছে? যে কত ঘন সেমি লোহা আছে। মানে এটা নিরেট গোলক বলেছে, নিরেট গোলক বলেছে। ঠিক আছে, তাহলে বলেছে যে কত ঘন সেমি লোহা আছে সেটা বার করতে তোমাদের আয়তন বার করতে হবে। আয়তন মানে তোমরা জানো, 4/3 πr³ এর ফর্মুলাটা এটা হয়। আর আর মানে হচ্ছে 2.1। ঠিক আছে। আর তোমাদের বার করতে বলেছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে সেটা ক্ষেত্রফলটা কি জানো? ফর্মুলাটা কি? যেহেতু এটা আহ পুরো গোলক, অর্ধ গোলক বলিনি, তাহলে 4πr²। এত ঘন একক, এই ঘন বর্গ সেমি, সরি। ঠিক আছে, তোমরা এটা বার করবে। এটা শুধু ক্যালকুলেশন করতে হবে। আর 0.1টা বসিয়ে বার করবে। ঠিক আছে?
নেক্সট অঙ্কটা দেখো। এটা কি, শুধু আয়তন আর ক্ষেত্রফলের ফর্মুলার মধ্যে আর বসিয়ে দেবে, আমাদের হয়ে যাবে, আর কিছু করতে হবে না। নেক্সট অঙ্কটা দেখো, একটু অন্যরকম। আটেরটা দেখো কি বলছে। বলছে একটি গোলাকে 14 সেমি, তাহলে একটা নিরেট সীসার গোলক আছে। গোলকের ব্যাস কত বলে দিয়েছে আমাকে? 14 সেমি। ঠিক আছে। আর কি বলছে? বলছে ওই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাস কত ইউনিট তৈরি করতে হবে। তাহলে এরপর কি বলছে? যে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কটা নিরেট গোলক তৈরি করতে পারবো এই নিরেট গোলকটাকে ভেঙে। ঠিক আছে, তাহলে চলো করি। তাহলে প্রথমে আমাদের কি, কতটা আমাদের বার করতে হবে, তারপরে আমরা দেখবো সেটা ভেঙে কটা গলিয়ে কটা করতে পারবো। তাহলে ঠিক আছে। তাহলে আমাদের কি লাগবে? আমাদের ব্যাসার্ধ লাগবে, এখানে ব্যাস দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ কত? আমরা এটাকে আর দেব। ঠিক আছে, ব্যাসার্ধটাকে, এটা সমান সমান কত? 2/2, এত সেমি, 7 সেমি। ঠিক আছে। বেরিয়ে গেল। আয়তন কত হবে? 4/3, যেহেতু নিরেট গোলক আর পুরো গোলক অর্ধ গোলক নয়, এত। আর এত ঘন সেমি। তাহলে আর ক্যাপিটাল আর এর ভ্যালুটা কি? 7, তো কি এত ঘন। এরপর হচ্ছে 3.5, 3.5 ব্যাসার্ধের কটা গোলক আমি সেটা দিয়ে নিরেট গোলক তৈরি করতে পারি। ধরে নিলাম এক্স নিরেট গোলক তৈরি করতে পারবো। মনে করি বড় গোলকটি গলিয়ে এক্সটি 3.5 ব্যাসার্ধের নিরেট গোলক তৈরি করা যাবে। ঠিক আছে। তাহলে এই যে ছোট যে গোলক গুলো তৈরি হচ্ছে, তার ব্যাসার্ধ কত? তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ তোমাদের বলে দিয়েছে 3, এটাকে আমরা স্মল আর দেবো, তার সমান সমান হচ্ছে 3.5 এত সেমি। তাহলে এই ছোট গোলকের আয়তন কত হবে? একটা একটা আয়তন সমান সমান 4/3 পাই 3.5 এত ঘন সেমি। ঠিক আছে। এবার আমরা কত বানাচ্ছি? এক্স খানা বানাতে পারবো বলছি। তাহলে আমার এক্স খানা ছোট গোলকের যে আয়তন, এই বড় গোলকটা সেই আয়তন। কারণ আমরা এই বড় গোলকটা গলিয়ে এক্স খানা ছোট গোলক করছি। তাহলে একটি, এখানে একটি লিখে দাও, একটি এক্সটি ছোট গোলকের গোলকের আয়তন তাহলে কত হবে? এক্স ইন্টু 4/3
ইন্টু পাই ইন্টু 3.5 কিউব। ঠিক আছে, এত ঘন সেমি। তাহলে এইটা সমান সমান আমার বড় গোলাপটির আয়তন, অতএব প্রশ্নানুসারে তাহলে এক্স ইন্টু 4/3 পাই 3.5 তো কিউব ইকুয়াল টু কত? 4/3 পাই 7 কিউব। তাহলে দুপাশ থেকে 4/3 আর পাইটা চলে গেল। তাহলে আমরা যেহেতু এক্স এর ভ্যালুটা বার করবো, তাহলে এক্সটাকে এইদিকে রেখে এদিকে 3.5 কিউবটা নিয়ে চলে যাবে। তাহলে 7 কিউব মানে হচ্ছে এই যে তিনটে 7, আর 3.58 কিউব মানে হচ্ছে, আমরা জানি 3.5 দিয়ে 7 কে কাটলে 2 হয়, এটাও 2, যে 2। তাহলে এক্স ইকুয়াল টু কত বেরিয়ে গেল? 8। ঠিক আছে, তাহলে আমরা এক্স কি ধরে নিয়েছিলাম? যে ওই বড় গোলাপটা দিয়ে ছোট গোলাপ তৈরি করতে ধীরে ধীরে ছোট হচ্ছে 3.5 সেন্টিমিটার। তাহলে আমাদের বলছিল কটা তৈরি করতে, আর মাঝখানে আমি তৈরি করতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোথাও যদি অসুবিধা থাকে তাহলে বলো। তাহলে উত্তর কি কি চেয়েছিল? বড় গোলকটি গলিয়ে 3.5 সেমির 8টি নিরেট গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, কোথাও অসুবিধা থাকলে বলো। এরপর নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট 9-এরটা কি বলছে দেখো। বলছে 3.5 সেমি দৈর্ঘ্য ব্যাসার্ধের তিনটি নিরেট তাম্রগুলো গলিয়ে একটি নিরেট বাঁশ তৈরি করা হলো। ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করো। আমি বিশিষ্ট তুমি ছোট ছোট নিরেট গোলাপ তৈরি করছো। আলাদা আলাদা ব্যাসার্ধের গোলাপ বলেছে, সেই গোল এক বড় গোলাপ তৈরি করবে, আর সেই বড় গোলাপ তুমি ব্যাসার্ধ ভাগ করতে বলেছে। একই রকম, শুধু একটু উল্টো। তাহলে কতটা এটা? 9। তাহলে প্রথম, আমি প্রথম দ্বিতীয় তৃতীয় গোলক বলছি। ঠিক আছে, প্রথম গোলকে আমাদের একই রকম, আমাদের আয়তন বার করতে হবে। ব্যাসার্ধ কত?
এটাকে আমরা R1 বলবো। এটা কত? 3 সেমি। তাহলে প্রথম গোলকটি আয়তন কত? তাহলে 4/3 পাই R1 কিউব, এত ঘন সেমি। R1টা কত? 3, এত ঘন সেমি। ঠিক আছে, এবার দ্বিতীয়টা বার করি। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, এটাকে আমরা R2 বলবো, ইকুয়াল টু কত বলেছে? 4 সেমি। তাহলে দ্বিতীয় গোলকটির আয়তন কত? সমান সমান 4/3 পাই, এখানে R2 তার কিউব, এত ঘন সেমি। তাহলে 4/3 পাই, এখানে R2টা কত? 4। একই রকম ভাবে তৃতীয়টার ক্ষেত্রে বার করব। তাকে আমরা R3 বলছি। এটা কত বলেছে? 5 সেমি। তাহলে গোলকটির ব্যাসার্ধে, ব্যাসার্ধ নয়, আয়তন, আয়তন সমান সমান 4/3 পাই R3 কিউব, এত ঘন সেমি, ইন্টু পাই। R3টা কত? 5, এত কিউব ঘন সেমি। ঠিক আছে, তাহলে আমি তিনটে ছোট ছোট গোলক, তিনটের আমি আয়তন বার করে ফেলেছি। এবার আমার বড় গোলাপটার আয়তন লাগবে, কারণ এই তিনটে টোটাল যে আয়তন, বড় গোলাপটার আয়তনের সাথে সেম। তাহলে বড় গোলাপটার কিন্তু আমরা ব্যাসার্ধ জানি না, ওইটাই আমাদের বার করতে বলেছে। তো হ্যাঁ, ব্যাসার্ধ বার করতে বলেছে। তাহলে আমরা ধরে নিব যে ব্যাসার্ধটা হচ্ছে আর, মনে করি, আমরা তাহলে ধরে নিতে হবে, মনে করি এইগুলো সবগুলো নিরেট গোলাপ, লেখা হয়নি, নিরেট গোলাপটা লিখে নাও সবটাতে। সবগুলো হচ্ছে নিরেট গোলাপ। তাহলে মনে করি বড় নিরেট গোলকটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এত সেমি। যেহেতু সবগুলো সেমিতে আছে তাই এটা সেমি। তাহলে আয়তন কত হবে? একইভাবে 4/3 পাই, এখানে ক্যাপিটাল আর, তো কিউব, এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে এই বড় গোলাপটার যে আয়তনটা, এই আয়তনটা সেটা কি? এই ছোট দিকে এই ছোট দিকের যে আয়তন তার সাথে সমান। তাহলে আমি তিনটি যোগ করলে, তাহলে প্রশ্নানুসারে 4/3 পাই 3 কিউব, 4/3 পাই, কত আছে এটা? 4 কিউব আর 5 কিউব, 4 কিউব
প্লাস 4/3 পাই 5 কিউব, এটা ইকুয়াল টু কার সাথে? এই বড়টার সাথে। ঠিক আছে, তাহলে আমি ক্যালকুলেশনটা সুবিধার জন্য এটা 4 পাই সবার মধ্যে আছে, ফোর না 4/3 সবার মধ্যে আছে, আমি নিয়ে নেবো। তাহলে 4/3 পাই, এটা হচ্ছে 3 কিউ আছে, 4 কিউ প্লাস 5 কিউ ইকুয়াল টু কি? 4/3 পাই আর কিউ। ঠিক আছে, এবার দেখো 4/3 পাইটার দুপাশে আছে কেটে দেবো। তাহলে এইদিকে কি আছে? এদিকে কিউব করলে 27, 64, 1 to 5 ইকুয়াল টু, তাহলে আমি 8টাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি আর এইটাকে এইদিকে লিখছি, এটা যোগ করলে কত হচ্ছে? ঠিক আছে, এটা R কিউব। ঠিক আছে, তাহলে বা R কিউব ইকুয়াল টু, আমরা জানি এটাকে 6 × 6 × 6 করলে এটা হয়, তাহলে আর ইকুয়াল টু কত? 6। তারটা আমরা কি ধরেছিলাম? বল নিডেড গোলাপটা আমরা তৈরি, আর ব্যাসার্ধ, তাহলে আমাদের বড় গোলাপটির ব্যাসার্ধ বেরিয়ে গেল আমার 6 সেমি। তাহলে আমাদের সেইটাই তো বার করতে বলেছে। হ্যাঁ, তোমাদের যদি ব্যাস বলতো তোমরা 2 গুণ করে দিতে। তাহলে এখানে ব্যাসার্ধ বলেছে, তো বড় নিরেট গোলাপটির ব্যাসার্ধ 6 সেমি। বুঝতে পেরেছো কোথাও অসুবিধা আছে? এই আর একই রকম, একটা বুঝতে পারলে আর একটা বুঝতে পারবে। উল্টো হবে। ঠিক আছে, কোথাও যদি অসুবিধা থাকে বা বুঝতে পারোনি আমাকে বলো। কারোর কি কোথাও অসুবিধা আছে? আচ্ছা, এর পরেরটা দেখো। এর পরেরটা 10-এরটা কি বলছে? বলছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের দৈর্ঘ্য 42 ডেসিমিল। গম্বুজটি উপরিটা রং করতে প্রতি ঘন্টা কত টাকা খরচ হবে? তাহলে গম্বুজ বলেছে 10-এরটা, হ্যাঁ, একটা গম্বুজ অর্ধ গোলাকার গম্বুজ আছে, যার ব্যাস হচ্ছে 42 ডেসিমিল। ঠিক আছে, আর কি বলেছে? বলছে গম্বুজটা এই ওপরের কোণটা রং করবে, আর সেটা কত? 35 টাকা পার বর্গ সেমিতে। তাহলে কত টাকা খরচ হবে? ঠিক আছে, দেখো এখানে যেহেতু দাম বর্গ সেমিতে দিয়েছে আর ডেসিমিতে আছে, প্রথমে আমরা কনভার্ট করি। তাহলে এটা যদি সেমিতে কনভার্ট করি তাহলে এটা সমান সমান কত হবে? তাহলে 10 দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে, তাহলে এটা সেমিতে চলে আসবে। এরপর আমাদের কি লাগবে? আমাদের ঠিক
এটা তাহলে কত হবে? এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। এই। এরপর তোমরা এই সমগ্র তলের ক্ষেত্রফল বার করবে। এটা তোমার বাড়িতে করবে। সমগ্র তলের ক্ষেত্রফলটা যেহেতু অর্ধগোলক বলেছে, তাই জন্য হবে 2 পাই r স্কোয়ার। এখানে আরটা হচ্ছে 1/2। এখানে বসিয়ে দিই। এত তোমরা এককটা লিখতে ভুলবে না। ঠিক আছে। আর 35 টাকা তো, হ্যাঁ 35 টাকা। তাহলে দাও। তাহলে তোমার এটা বেরিয়ে যাবে কত টাকা, তোমার এটা বাড়িতে করবে। বুঝছো তো? বড় হচ্ছে টাকাটা, এখানে সেমিটা বলেছে, টাকাটা ওইভাবে বলে দিয়েছে, তাই জন্য তোমরা প্রথমে সেমিতে বার করে নেবে। তারপর সেখান থেকে তোমরা শুদ্ধটা বার করার পরে যেহেতু তোমাদের রং করতে বলেছে, তাহলে তোমাদের কি বার করতে হবে? ক্ষেত্রফল। সমগ্র ক্ষেত্রফল। আর তোমাদের আর মধ্যে তোমরা ক্ষেত্রফলটা বার করে দেবে। বর্গ সেমিতে খরচা হয় 35 টাকা। আর বর্গ সেমিতে কত টাকা খরচা হচ্ছে পার হচ্ছে 35 টাকা। ব্যাস তোমাদের বেরিয়ে যাবে। তাহলে এটা তোমরা বাড়িতে করবে। ঠিক আছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো তোমরা? তোমরা কেউ বলো বুঝতে পেরেছো কিনা, বলো এটা। এটা তোমার বাড়িতে সবাই করবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। যদি কারোর কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো, লিভ করে দেবো। আর তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো একটু চ্যাট বক্সে দিয়ে দেবে।